দুদিন হলো প্রভা কলেজে আসে না। হাসপাতাল থেকে সেদিনই বাড়ি ফিরে গিয়েছিল। শরীরটা দুর্বল থাকায় আর কলেজে আসেনি। এই কদিন অবশ্য সৌমি বাড়িতে থাকতে পারেনি। দুটো প্রাইভেট পড়ায় সেটা নিয়মিত পড়াতে হয়েছে। কলেজেও আসতে হয়েছে। এছাড়া ওদের দুজনের ছোট্ট একটা ব্যবসা আছে। কয়েকদিন টাকার জন্য বন্ধ রাখতে হয়েছিল, কিন্তু আবার এক সপ্তাহ হলো চালু করেছে। সেই সবেরই কিছু কেনাকাটা করতে, পার্সেল ডেলিভারি দিতে সৌমিকে বের হতে হয়। কলেজে এসে আজ ভাবলো একবার নির্ভীকদের সাথে দেখা করবে। সেদিন কত উপকার করল। নিয়মিত প্রভার খোঁজ খবর নেয়, কিছু প্রয়োজন কিনা সেসব জিজ্ঞেস করে। দুদিনই বাড়িতে দেখা করতে গিয়েছে। এই দুদিনই সবার সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে সৌমির। সবার আগে উৎসব দেখতে পেল সৌমিকে। হাস্যোজ্জ্বল কণ্ঠে সৌমিকে উদ্দেশ্য করে বলল, ওহে পিপিলিকা, হঠাৎ তোমার আগমন? কলেজে এসেছিলাম, তাই ভাবলাম আপনাদের সবার সাথে দেখা করে যায়। কেমন আছেন আপনারা? সবাই সৌমির প্রশ্নের উত্তর দিয়ে পাল্টা ওকে প্রশ্ন করল। সৌমি উত্তর দিতেই নির্ভীক পুনরায় প্রশ্ন করল, অনুপ্রভা এখন কেমন আছেন? ওষুধ নিয়মিত খাচ্ছেন তো? হ্যাঁ, খাওয়াচ্ছি তো। ওর একটা ওষুধ শেষ হয়ে গেছে। মূলত ওষুধ কেনার জন্যই আজকে আমাকে বাইরে বের হওয়া। ও আচ্ছা, তা কিনেছেন ওষুধ? না, কিনিনি। হুট করে নামটাই ভুলে গেলাম। পোয়ার থেকে শুনতে হবে। সৌমির কথা শুনে উৎসব করে হেসে উঠে বলল, দেখো পিপিলিকা, আবার মানুষ বাঁচানোর ওষুধ কিনতে গিয়ে ইঁদুর মারার ওষুধ কিনে নিয়ে যেও না। সৌমি একটু ভাবুক হয়ে বলল, আমার নামই মনে ছিল, যেই আপনাকে জিজ্ঞেস করলেন অমনি ভুলে গেলাম। নির্ভীক বলে উঠল, এখনই ফোন করে জিজ্ঞাসা করুন কোন ওষুধ কিনতে হবে। পাশে একটা ফার্মেসি আছে, ওখান থেকে কিনে এনে দিচ্ছি। না হলে আপনি আবার ভুলে যেতে পারেন। নির্ভীকের কথা শুনে সৌমি প্রভাকে কল করে ঔষধের নামটা শুনল। ফোনটা রেখে নির্ভীক নামটা জিজ্ঞেস করতে সৌমি বলতে নিয়ে থেমে গেল। কি যেন নাম বলল প্রভা। সৌমি এতটুকু সময়ের মাঝে আবার ভুলে গেছে। পেটে আসে কিন্তু মুখে আসে না। অসহায় মুখ করে বলল, আমি না আবার ভুলে গেছি। মানে শুনতে শুনতেই ভুলে গেলাম। এত তাড়াতাড়ি তো আমি ভুলি না। সৌমির কথা শুনে উৎসব কপাল চাপড়ে বলল, তোমার তো বিয়ে হলে তুমি বাসর ঘরে গিয়েই তোমার স্বামীকে দেখে বলবা যে এটা কে, মানে তোমার স্বামীর বিরুদ্ধে সোজা কিডন্যাপিংয়ের কেস দিতে পারো। তুমি এতটা ভয়ানক? না, আমি মানুষ ভুলি না। ওনাকে ভুলবো না। ও, তার মানে যাতে মাতাল তালে ঠিক। সব ভুললেও স্বামীকে ভোলা যাবে না, তাই তো? নির্ভীক বিরক্তিকর কণ্ঠে উৎসবকে থামিয়ে দিয়ে বলল, 2 মিনিটের জন্য তোর মুখটা বন্ধ রাখ, আমি শুনছি ফোন করে। নির্ভীক প্রভাকে ফোন করতে নিলে পাশ থেকে তিশান ওষুধের নামটা বলে উঠল। তিশার নামটা বলার সাথে সাথে সৌমি মনে পড়ার ভঙ্গিতে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, এই নামটি বলেছিল, এবার মনে পড়েছে। কিন্তু আপনি জানলেন কি করে? যখন কথা বলছিলে শোনা যাচ্ছিল, তখনই শুনেছি। যাই হোক, যাও এখন ওই ওষুধটা কিনে নিয়ে এসো। না হলে সত্যি উৎসবের কথা মতন শেষের ওষুধের নামটা ভুলে গিয়ে ইঁদুর মারার ওষুধ নিয়ে বাড়ি চলে যাব। নির্ভীক উঠে দাঁড়িয়ে সৌমিকে বলল। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। নির্ভীক ওষুধ এনে সৌমির হাতে ধরিয়ে দিল। সৌমি ব্যাগ থেকে টাকা বের করে দিতে ধরলে নির্ভীক মানা করল। টাকা কেন নেবেন না? আপনি টাকা নিলে আমি ওষুধও নিব না। সৌমির কথার প্রেক্ষিতে নির্ভীক বলে উঠল, আরে অনুপ্রভার টাকা দিয়ে ওর ওষুধ কিনে দিচ্ছি। আসলে ওনার থেকে আমার কিছু টাকা ধার নেওয়া ছিল, ফেরত দেওয়া হয়েছিল না। আমার হাতে এখন টাকা আছে, তাই ভাবলাম দিয়ে দেই। সৌমি সন্দেহ কণ্ঠে বলল, সত্যি বলছেন তো? আমার কাছে কিন্তু টাকা আছে। আরে মিথ্যা বলতে যাব কেন আপনাকে? আমি নিজে এত বড় লোক নাকি যে আপনাদের টাকা দিয়ে সাহায্য করতে পারবো? সত্যি বলছি, ওনার থেকে ধার নিয়েছিলাম। নির্ভীকের কথা শুনে সৌমি ভাবল সত্যিই তো নির্ভীকদের হাতের অবস্থাই তো অতটা ভালো না। ও আর কি করে সাহায্য করবে? আপনার হাতের অবস্থা যখন ভালো না, তাহলে এখন টাকাটা দিতে হবে না। আমি আজ টাকা পেয়েছি, এটা নিয়ে ওষুধ কিনে নিয়ে যাচ্ছি। আপনি বরং এই টাকাটা দিয়ে কিছুদিন চালান, পরে দিয়ে দিবেন। সৌমির কথা শুনে নির্ভীক হালকা হেসে বলল। সমস্যা হবে না, আপনি নিয়ে যান। সৌমি আর কিছু বলল না। ওষুধটা নিয়ে চলে যেতে ধরলে তিশান পেছন থেকে নাম ধরে ডেকে উঠল। বাড়ির ঠিকানা মনে আছে? যেতে পারবে নাকি রেখে আসতে হবে? সৌমি মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, হয়তো যেতে পারবো, আমি চলে যাব। তিশান ভ্রুকুসকে বলল, হয়তো আবার কি? ঠিক করে বলো, যেতে পারবে নাকি পারবে না? মাঝ রাস্তায় হারিয়ে গেলে আবার আর খোঁজ নাও পেতে পারি।
আমি কি করে বলবো যে ভুলে যাব কি না? এখনো তো মনে আছে ঠিকানা, পরে ভুলেও যেতে পারি। বুঝেছি, চলো তোমাকে রেখে আসি, সাথে লম্বা চুলকে দেখেও আসবো। ভাইয়ারা, তোমরা কেউ যাবে? নির্ভীক উৎসব কেউই এখন যেতে চাইল না। নির্ভীকের কাজ আছে, আর উৎসব তিশানের সাথে প্রভাকে দেখতে কোনো মতেই যাবে না। তিশানি সৌমিকে নিয়ে একাই গেল। মেন রোডে এসে রাস্তা পার হওয়ার সময় তিশান বলল। রাস্তা পার হতে পারো? সৌমি দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানালো। কিছুই তো পারো না দেখছি, একা একা বের হয়েছো কোন সাহসে? রোজ রোজ কি আমি বাড়ি পৌঁছে দেবো নাকি? সৌমি কিছু বলল না। তিশান গম্ভীর কণ্ঠে বলল। আমার পেছন পেছন এসো। এভাবে রাস্তা পার হওয়া যায় না। প্রভা হাত ধরে রাস্তা পার করায় আমাকে। তিশান একটা দীর্ঘশ্বাস ফেলে সৌমির হাত ধরে রাস্তা পার করল। সৌমির অন্য কোনো দিকে খেয়াল নেই, মুগ্ধ নয়নে তিশানকে দেখছে। বিশ্বাস আছে এই মানুষটার ওপর যে ওকে ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছে দেবে। মনে মনে বলল। আমি তো রাস্তা পার হতে পারি, বাড়ির ঠিকানাও আমার নোটপ্যাডে লেখা আছে। তবু আপনার সাথে আসবো এই জন্য মিথ্যে বললাম। আর এই যে বললেন না রোজ রোজ বাড়ি পৌঁছে দেবেন না, কেন? দিলে কি হবে? এই দায়িত্ব নিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? মা, কিছু টাকা হবে? তিশানের প্রশ্নে মিনা বেগম কাঁথার ওপর থেকে দৃষ্টি সরিয়ে তিশানের দিকে তাকালেন। তিশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কথাটা বলতে তার ভীষণ লজ্জা করল। এত বড় একটা ছেলে মায়ের কাছে হাত পেতে টাকা চাইতে হচ্ছে, যেখানে তিশানের উচিত ছিল নিজে ওর মাকে কিছু টাকা দেওয়ার। মিনা বেগম বুঝলেন ছেলের লজ্জার কারণ। আমার কাছে তো বেশি টাকা হবে না, তোর বাবার কাছে থেকে নিয়ে যা। তোমার কাছে কত হবে? আমার কাছে 200 টাকার মতো হবে। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে হবে। তুমি ওই 200 টাকাই দাও। তিশানকে টাকাটা দেওয়ার উদ্দেশ্যে মিনা বেগম বিছানা থেকে উঠতেই তোফায়েল শিকদারের কণ্ঠ পেলেন তিনি। তিশানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন। মায়ের কাছ থেকে টাকা চাইতে লজ্জা লাগে না, বাবার কাছ থেকে টাকা চাইতে লজ্জা লাগে কেন? তিশান স্বাভাবিক কণ্ঠে বলল। মার থেকে টাকা চাইলে কথা শুনতে হয় না, খোটাও দেয় না আমায়। কিন্তু তোমার থেকে টাকা চাইলে তুমি টাকাটা দাও ঠিকই, কিন্তু তার আগে কিছু এমন বিষাক্ত কথা শোনাও যেগুলো শোনার পরে টাকাটা নেওয়ার আর ইচ্ছে থাকে না। সেজন্য মায়ের কাছ থেকে টাকা চাইতে লজ্জা না করলেও তোমার কাছ থেকে টাকা চাইতে আমার লজ্জা করে। এত যখন লজ্জা, তাহলে নিজে কিছু করতে পারো না? চাকরির সুযোগ কাছে ধরে না যে কাছ থেকে পেরে নেব। তুমি যে বললে একটা জায়গায় নাকি ইন্টারভিউয়ের জন্য ডাক এসেছিল, সেটার কি হলো? টাকা কামানোর জন্য আগে টাকা ঢালতে হবে। ঘুষখোরগুলোকে বোঝাতে পারলাম না যে যদি আমার এতগুলো টাকা দেওয়ার সামর্থ্য থেকেই থাকতো, তাহলে আমি আর ওখানে অন্যের হুকুম অনুযায়ী চলার জন্য চাকরি করতে যেতাম না। তোফায়েল শিকদার একটা দীর্ঘশ্বাস ফেললেন। মিনা বেগম টাকাটা তিশানের হাতে দিতেই তিশান সেটা নিয়ে চলে যেতে ধরলে তোফায়েল শিকদার জিজ্ঞেস করলেন। কিসের জন্য টাকা প্রয়োজন? হাত খরচের জন্য। একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, ওকে দেখতে যাব, সেখানে কিছু নিয়ে যাওয়ার জন্য চাইলাম। 200 টাকা দিয়ে কি নিয়ে যাবে? যা নিয়ে যাওয়া যায় তাই নিয়ে যাব। তিনি পকেট থেকে 200 টাকার একটা নোট বের করে তিশানের দিকে এগিয়ে দিয়ে বললেন। ধরো, এই টাকাটা রাখো, অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছ, একটু ফলমূল কিছু নিয়ে যেও। তিশান হালকা হেসে বলল। তুমি আমায় চিন্তায় ফেলে দাও কেন বলতো? আজকাল আমি তোমায় বুঝতে পারি না। তোফায়েল শিকদার মলিন হেসে বললেন। আজ 27 বছরের জীবনে গত 2 বছর হলো তোমাকে কথা শোনানো শুরু করেছি। তার আগে 25টা বছর কিন্তু তোমাকে আমি খাইয়ে পরিয়ে মানুষ করেছি। কখনই কি তোমাকে বলেছি যে নিজের খরচ নিজে চালাও? তখন আমি নিজে উপার্জন করতাম, আমার গায়ে শক্তি ছিল, আমি জানতাম আমি আমার পরিবারের খরচ চালাতে পারবো। এখন আমার চাকরি নেই, গায়ে বল শক্তি দিন দিন কমে যাচ্ছে। আজ আছি তো কাল নাও থাকতে পারি, কিন্তু এখন তুমি বুঝতে হবে যে তোমার বাবা সারা জীবন থাকবে না। থাকলে কি খুব ক্ষতি হতো? মানলাম থাকবে না, যতদিন আছো ততদিন কি একটু ভালোভাবে অনুভব করাতে পারো না যে তুমি আছো? তোফায়েল শিকদার আর কিছু বললেন না। কি করে ছেলেকে তিনি বোঝাবেন যে ছেলের চিন্তাতে ওর সাথে খারাপ ব্যবহার করেন? যদি দুই ভাইয়ের মাঝে সম্পর্ক ভালো হতো তাহলে তার এত চিন্তা ছিল না। যদি তিশানের জায়গায় আজ তার বড় ছেলে আর তার বড় ছেলের জায়গায় তিশান থাকতো তাহলেও তার এত চিন্তা ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন। এই জীবনে কি এমন অপরাধ করেছি যার শাস্তি আল্লাহ আমার সন্তানকে এভাবে দিচ্ছে? কখনো তো কারো কোনো ক্ষতি করিনি,
তাহলে আজ আমার আল্লাহ আমার দু চোখ থেকে শান্তির ঘুম কেড়ে নিলে কেন? সত্যি কখনো কারো কোনো ক্ষতি করনি তুমি আপু? একটু ভালো করে মনে করে দেখো তো, একবার জীবনে কি কোনো অপরাধ করনি? তোফায়েল শিকদার চমকে উঠলেন। তার ছেলে কোনো অপরাধের কথা বোঝাতে চাইল তাকে। মিনা বেগম হালকা ধমকের সুরে তিশানকে থামিয়ে দিয়ে বললেন, এত বেশি কথা বলিস কেন? টাকা দিয়ে দিয়েছি, তো কোথায় যাচ্ছিলি যা। তিশান তাচ্ছিল্য হেসে বলল, একটা পাপকে সমাজের থেকে আড়াল করার জন্য মাটির চাপা দিয়ে হয়তো রেখেছ, কিন্তু যার দেখার সে ঠিকই দেখে নিয়েছে। সব অপরাধীরাই তার শাস্তি প্রাপ্য। যে অপরাধ করেছে তার শাস্তি তো পেতেই হবে। তোফায়েল শিকদার মাথা তুলে তাকাতে পারলেন না ছেলের দিকে। তিশান সেখানে আর দাঁড়ালো না, চলে গেল। মিনা বেগম এগিয়ে এসে স্বামীর কাঁধে হাত রাখলেন। আমি সত্যি অনেক বড় পাপ করেছি, তাই না মিনা? জানি না, আমার আদর্শ তুমি তুমি কোনো ভুল করতে পারো এটা আমি কল্পনাও করতে পারি নাই, কিন্তু কেন যেন কি? এই একটা কথাই আমারও মাঝে মধ্যে মনে পড়ে। তখন মনে হয় যে জীবনে তুমি খুব বড় একটা অন্যায় করে ফেলেছো, আর এই পাপের শাস্তি হয়তো আমার ছেলেরা জীবন ধ্বংস করে দিল। তোফায়েল শিকদারের অন্তর আত্মা যেন কেঁপে উঠল। তিনি নিজেও জানেন যে তিনি খুব বড় একটা পাপ করে ফেলেছেন, শুধু মানতে চান না। প্রতিটা মুহূর্তে সেই স্মৃতিগুলো এড়িয়ে যেতে চান। তিনি পারেন না এড়িয়ে যেতে, কোনো না কোনো মতে সেগুলো ঠিক মনে পড়ে যায়। সে পাপটাই যেন তার পিছু ছাড়ছে না। এই পাপের থেকে মুক্তি পেতে চান, কিন্তু কোনো রাস্তা মেলে না। সেই পাপ থেকে মুক্তি পাওয়ার সময় যে শেষ হয়েছে বহু বছর আগে, কারো জীবনের বিনিময়ে। দরজা খুলে বেশ কিছু অপরিচিত মুখ দেখে চমকালো নাবিলা। তার মধ্যে আবার সবাই ছেলে। মৃদুভীত কণ্ঠে প্রশ্ন করল। ঠিক চিনলাম না আপনাদেরকে। কে নির্ভীক নাবিলার প্রশ্নের উত্তর দেবে তার আগেই ভেতর থেকে মিরাজুল সাহেবের কণ্ঠস্বর ভেসে এলো। কে এসেছে? নাবিলা গলা উঁচিয়ে উত্তরে বলল। চিনতে পারছেন আব্বু? উৎসব বলে উঠল। আরে আমরা তোমার ভাইয়ের বন্ধু, ওর ঠ্যাং ভেঙেছে না, তাই দেখতে এসেছি। ভিতর থেকে তোমার আব্বাজান মানে আমার কাকুকে ডাকো, উনি আমাদেরকে চেনেন। নাবিলাকে আর নিজ থেকে ডাকতে হলো না। ওদেরকে দেখে মিরাজুল সাহেব মুখ বাঁকালেন, গম্ভীর গলায় বললেন। তোমরা আবার এখানে কি করতে এসেছো? উৎসব হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল। আমি জানি কাকু আপনি কি ভাবছেন, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা করতে আসেনি। আমি কি ভাবছি সেটা তুমি কি করে বুঝলে? ওই যে আপনাকে কাকু বলে ডাকলাম না, সব কাকুরাই এরকমই ধারণা থাকে। মানে আমি বলতে চাইছি যে আমরা এখানে আপনার খাদ্য সামগ্রী ধ্বংস করতে আসিনি, শুধুমাত্র নির্ভয়কে দেখেই চলে যাব। ওর ঠ্যাঙের অবস্থা কেমন সেটা জানার দরকার ছিল। আসলে ওকে ছাড়া আড্ডা জমছে না। এক ঠ্যাং ভেঙে তো পাঠিয়েছো, এবার কি আরেক ঠ্যাং ভাঙার পরিকল্পনা করছো নাকি? উৎসবকে নির্ভীক কোনো কথা বলার সুযোগ দিল না, আর নিজেই শান্ত কণ্ঠে মিরাজুল সাহেবকে উদ্দেশ্য করে বলল। আমরা শুধুমাত্র নির্ভয়কে দেখতে এসেছি আঙ্কেল। দেখা হয়ে গেলেই চলে যাব। ভেতরে আসতে পারি কি? মানা করলে কি ফিরে চলে যাবে? নির্ভীক নির্বিকার ভঙ্গিতে বলল। দেখা যখন করতে এসেছি, না দেখে যাব না। হয় আমরা ভেতরে যাব, না হলে ও বাইরে আসবে। মিরাজুল সাহেবের সাথে নির্ভীকের এত ভদ্রভাবে কথা বলা উৎসবের একদম সহ্য হচ্ছে না। পাশে দাঁড়ানো তিশানকে খোঁচা মেরে বলল। সেই থেকে তো শুধু আমি একাই বলে যাচ্ছি, তুমি একটু কিছু বলতে পারছো না। ওদের কথার মাঝে নির্ভয় ক্রাচে ভর দিয়ে হাঁটতে হাঁটতে এলো। নির্ভীকদেরকে উদ্দেশ্য করে বলল। দাঁড়িয়ে আছিস কেন বাইরে? দাঁড়িয়ে থাকার জন্য এসেছিলি? উৎসব মৃদু রাগী কণ্ঠে নির্ভয়কে উদ্দেশ্য করে বলল। শালা তোর ঠ্যাং ঠিক আছে কিনা সেটা দেখতে এসে আমার ঠ্যাং ব্যথা ধরে গেল। এদিকে কাকু এখনো কনফিউশনের মধ্যে আছে যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে কিনা। নির্ভয় স্বাভাবিক কণ্ঠে বলল। এখানে কনফিউশনের কি আছে? ভিতর আয়। তোরা আসছিস না জন্য কষ্ট করে আমাকে আবার উঠে আসতে হলো। মিরাজুল সাহেব আর ওদেরকে কিছু বললেন না, চুপচাপ জুতা পরে চলে গেলেন। নির্ভয় বাকিদেরকে নিয়ে নিজের ঘরে গেল। কিছুক্ষণ পর নাবিলা সবার জন্য চা আর নাস্তা নিয়ে নির্ভয়ের ঘরে গেল। বিছানার ওপর রেখে নির্ভয়কে উদ্দেশ্য করে বলল। ভাইয়া, আমি আসছি কেমন? তাড়াতাড়ি চলে আসবো। আর আপনারা সবাই দুপুরে খেয়ে যাবেন। উৎসব বসা থেকে উঠে নাবিলার দিকে এগিয়ে এসে হাস্যোজ্জ্বল মুখে বলল। আপনি রান্না করবেন আমাদের জন্য? তাহলে খেয়ে যেতেই হবে।
উৎসবের এমন আচরণে নাবিলার বেশ অস্বস্তি হলো। বাধ্য হয়ে মুখে হালকা হাসি ফুটিয়ে তুলল উৎসব। পুনরায় বলল, আপনি যখন রান্না করবেন খেতে তো ইচ্ছা করছে, কিন্তু কাকু এসে যদি কিছু বলে? না মানে খাবার হজম না হলে খুব সমস্যা। নির্ভয় গম্ভীর কণ্ঠে উৎসবকে উদ্দেশ্য করে বলল, আমার বোনার থেকে দূরে থাক উৎসব। একদম ওর সাথে উল্টাপাল্টা কথা বলবি না। আরে উল্টাপাল্টা কথা কই বললাম? কিন্তু ভাই, আমি তো ভেবেছিলাম তোর বোনের মনে হয় অনেক ছোট, এতদিন কিছু বলিনি। কিন্তু তোর বোন যে এত সুন্দরী সেটা তো আমায় আগে বলিসনি। নির্ভয় চোখ গরম করে উৎসবের দিকে তাকালো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। নাবিলার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। আসছে বলে চলে যেতে নিলে উৎসব ওর সামনে গিয়ে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি উৎসব মির্জা। জানি আমার নাম আপনি আগে শোনেননি, কেননা এই বেটা কোনোদিনও আমার পরিচয় যে আপনাকে দেবে না সেটা আমি খুব ভালো করে জানি। যাই হোক, আগে চিনতেন না, এখন চিনে গেলেন। আমরা দুজন কি ভালো বন্ধু হতে পারি? নাবিলা ইতস্তত ভঙ্গিতে বলল, জি না ভাইয়া, আসলে আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করি না। আমার বড় ভাই হিসেবেই ঠিক আছে। উৎসবের মুখটা কালো হয়ে এলো, অসহায় মুখ করে বলল। ভাইয়া না ডাকলে কি হয় না? উৎসব আরো কিছু বলতে যাবে, তার আগেই ওর মনে পড়ে গেল প্রভার বলা কিছু কথা। ও তো প্রভাকে কথা দিয়েছিল যে এসব আর করবে না। নিজেই নিজের গালে দুটো চড় মেরে বলল, সি, তুই আবার এইসব করছিস উৎসব? তুই তো সাধু হয়ে গিয়েছিলি। নাবিলাকে উদ্দেশ্য করে বলল, একদম ঠিক বলেছেন। আমি আপনার বড় ভাই হিসেবে ঠিক আছি, আর আপনি হলেন আমার ছোট বোন। উৎসব আর কিছু বলার সুযোগ পেল না। তার আগে নির্ভয় বাজখাই কণ্ঠে ওকে ধমক দিয়ে থামালো, সাথে নাবিলাকে উদ্দেশ্য করে বলল, তুই কলেজে যাচ্ছিলি না? চুপচাপ কলেজে যা। ও ডাকলেও সাড়া দিবি না। থামতে হবে না তোকে। আর শোন নাবিলা, যদি ভুলে কোনোদিন তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, একদম কথা বলবি না। আমি তোকে নিষেধ করে দিলাম। সঙ্গে সঙ্গে আমাকে এসে বলে দিবি, আমি ওর খবর করব। নাবিলা সত্যি সেখানে দাঁড়ালো না, বেরিয়ে গেল। এদিকে নির্ভয় আর উৎসবের মাঝে বেশ ভালো মতোই একটা ঝগড়া লেগে গেছে। নির্ভীক চুপচাপ দেখছে, কিন্তু সব থেকে বেশি শান্ত দেখাচ্ছে তিশানকে। একটা চেয়ারে চুপচাপ বসে আছে সে। আসার পর থেকেই খুব একটা কথা বলছে না। তিশানের এই নিশ্চুপতার কারণটা ঠিক ঠাহর করা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ ঝগড়া চালানোর পর নির্ভীক উৎসব আর নির্ভয়কে থামিয়ে দিল। উৎসবের চোখ পড়ল এবার তিশানের ওপর, ব্যঙ্গাত্মক গলায় বলল, কি গো মারা প্রাণী, হ্যাঁ তুমি এমন মরার মতো পড়ে আছো কেন? তিশান মৃদু হেসে বলল, এমনি তোমাদের কথাবার্তা শুনছি আর কি। নির্ভয় অপরাধী কণ্ঠে বলল, আমার বাবার কথায় মনে হয় তোমার খারাপ লেগেছে, তাই না ভাই? আমি বাবার হয়ে ক্ষমা চাইছি। আসলে আমার বাবা একটু রাগী স্বভাবের, তো বন্ধু বান্ধবদের সাথে অত মেলামেশা পছন্দ করে না। আরে না না, তেমন কোনো ব্যাপার না। সব বাবা মায়েরই একটাই সমস্যা, ছেলে মেয়েদের বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি তেমন একটা পছন্দ করে না। আমি সেসব নিয়ে কিছু মনে করিনি। কিছু একটা ভেবে উৎসব বলল, হ্যাঁ আমি বুঝেছি আসল সমস্যা কি হয়েছে। এই বাড়িতে আসার পর থেকে ঠিকঠাক অক্সিজেন পাচ্ছেন না তিশান ভাই। কিন্তু কেন? এই বাড়িটা তো আরও তোমার নিজের লোকদেরই। চেনা জায়গায় অসুবিধা কম হওয়ার কথা। নির্ভয়ের কথা শুনে তিশান তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে বলল, নিজের লোকদের হায়া, আমার না। এই পৃথিবীতে নিজের বলতে দুই ধরনের সম্পদকে বোঝায়, এক তোমার নিজের অর্জন করা, দ্বিতীয় তোমার বাবার। এছাড়া আর কোনো সম্পদকে তুমি নিজের বলতে পারো না। বেশ কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিল। কলিং বেলের আওয়াজে আড্ডার মাঝে বাধা ঘটল। কেউ একজন লাগাতার বিরতিহীনভাবে কলিং বেল বাজিয়ে যাচ্ছে, সাথে দরজায় করাঘাতও করছে। নির্ভয় বিরক্তিকর কণ্ঠে বলল, এই সময় আবার কোন পাগল এলো? কেউ না আসে না আমাদের বাড়িতে। দাঁড়া, আমি দেখছি। কথাটা বলে নির্ভীক দরজা খুলতে গেল। দরজা খুলে প্রেরণার আতঙ্কিত মুখশ্রী দেখতে পেল। নির্ভীকের পিছু পিছু নির্ভয়ও এসেছে। নির্ভীককে এখানে দেখতে চেয়ে প্রেরণা একটু চমকালো, তবে নিজের বিস্ময় ভাব এখন প্রকাশ করার মতন সময় তার হাতে নেই। ব্যস্ত কণ্ঠে বলল, নির্ভয় নেই? নির্ভয়ের ঘরে বসা উৎসব আর তিশানের কানে প্রেরণার কণ্ঠটা গেল। তিশান চমকে উঠল প্রেরণার কণ্ঠ পেয়ে। এই সাক্ষাতের ভয়ে তো তিশান আসতে চাইছিল না, কিন্তু উৎসব আর নির্ভীক জোর করে আনলো। উৎসব একবার উকি দিয়ে নিশ্চিত হয়ে নিল যে কণ্ঠটা প্রেরণার কিনা। নিশ্চিত হতেই তিশানকে বলল,
ওই মারা খাওয়া প্রাণী, তোমার প্রিয় এসেছে, যাও লাইন মারার চেষ্টা করো। তিশান স্মিত হেসে বলল, লাইন মারতে হয় টাইম পাস করার জন্য, ভালোবাসায় কোনো লাইন মারার জায়গা নেই। উৎসব বিরক্তকর কণ্ঠে বলল। তোমার নীতিবাক্য পরে শুনবো, এখন চলো দেখা করে আসি। তিশান যেতে না চাইলেও উৎসব জোর করে ওর হাত ধরে টেনে ওকে নিয়ে গেল। এদিকে নিজের নাম শুনতেই নির্ভয় দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে প্রেরণাকে উদ্দেশ্য করে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে, ঠিক আছেন আপনি? ভাবি খুব অসুস্থ, বাবা মা কেউ ফোন ধরছে না, বাড়িতে গাড়িও নেই, কিভাবে কি করব বুঝতে পারছি না। আপনি একটু আঙ্কেলকে ফোন করে বাবাকে আসতে বলুন না প্লিজ, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কল করছি আব্বুকে, আপনি চিন্তা করবেন না। নির্ভয় ফোন আনতে রুমে গেল। ততক্ষণে উৎসবরাও সেখানে এলো। প্রেরণা ওদেরকে খেয়াল করেনি, নির্ভীককে উদ্দেশ্য করে বলল, তিশান ভাই আসেনি? হ্যাঁ এসেছে তো। তিশান এসেছে কথাটাই শুনতেই প্রেরণা যেন শান্তি পেল। প্রেরণার চোখে মুখে চিন্তার ছাপ দেখতে পেয়ে সাথে ওর আতঙ্কিত কণ্ঠস্বর শুনে তিশান আর আড়ালে থাকতে পারল না। তাহমিনার কি হয়েছে? তিশানের কণ্ঠ শুনে প্রেরণা ফুপিয়ে কেঁদে উঠল। এই অল্প পরিচিত মানুষগুলোর মাঝে ভীষণ কাছের একজনকে দেখতে পেয়ে নিজের ভেতরে থাকা সব ভয় দুশ্চিন্তা যেন বেরিয়ে এলো। ক্রন্দনরত কণ্ঠে বলল, ভাবি খুব অসুস্থ, পেট ব্যথা করছে, কি করব কিছুই বুঝতে পারছি না। পাশ থেকে উৎসব বলে উঠল। পেট ব্যথার জন্য এত প্যানিক করছেন কেন? এটা তো এমন কিছু না। উৎসবের কথায় সায় জানিয়ে তিশানও বলে উঠল, হ্যাঁ, পেট ব্যথার জন্য এত কাঁদছো কেন? আরে ভাবি প্রেগনেন্ট, হুট করে পেট ব্যথা হলে সমস্যা। এমনিতেই ডাক্তার বলেছিল ভাবির কিছু সমস্যা আছে। তিশান ভাই, তুমি ভাবিকে নিয়ে হাসপাতালে চলো, বাবার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। প্রেরণার এতটা ভয়ের কারণ এবারে সবাই বুঝতে পারল। তাহমিনা যে অন্তঃসত্ত্বা সেটা তিশান নিজেও জানত না। নির্ভীক তিশানকে বলল, ভাই তুমি ওনাকে নিয়ে এসো, উৎসবের গাড়ি করে হাসপাতালে নিয়ে যাই, দেরি হলে সমস্যা হতে পারে। উৎসবও তাড়া দিয়ে বলল। ভাই দাঁড়িয়ে আছো কেন, যাও আমি গাড়ি বের করছি। তিশান আর সময় ব্যয় না করে প্রেরণার সাথে ওদের ফ্ল্যাটে গেল। তাহমিনা তখন পেট ব্যথায় বিছানায় শুয়ে কাতরাচ্ছে। অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে। তার আর্তনাদের শব্দ শুনে যে কারোরই হৃদয় কেঁপে উঠবে। তিশান এগিয়ে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না তাহমিনা, তোমায় হাসপাতালে নিয়ে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। তিশান তাহমিনাকে দুহাতে কোলে নিয়ে 5তলা সিঁড়ি বেয়ে নিচে নামলো। আসার সময় প্রেরণা আবার নির্ভয়ের ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করলো যে প্রবীর শিকদারকে কল করেছে কিনা। নির্ভয় জানালো যে বলে দিয়েছে। নির্ভয়ের থেকে বিদায় নিয়ে তাড়াহুড়ো করে প্রেরণা নিচে নামলো। নির্ভয় যেতে পারল না। কাছাকাছি যে হাসপাতাল ছিল সেখানে নিয়ে গিয়ে তাহমিনাকে ভর্তি করানো হলো। চেক আপের পর ডক্টর এসে জানালেন যে চিন্তার কিছু নেই, প্রেগন্যান্সির সময় এমন ব্যথা হওয়া স্বাভাবিক। প্রেরণা কারণটা জিজ্ঞেস করতে ডক্টর জানালেন যে এটাকে রাউন্ড লিগামেন্ট পয়েন্ট বলে। গর্ভাশয় বড় হচ্ছে, তার পাশে লিগামেন্ট চাপ পড়ছে, জন্য এমন ব্যথা হয়েছে, চিন্তার কিছু নেই। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এদিকে গাড়িতে ওঠার পর থেকে সমানে একের পরে একে প্রেরণার ফোনে প্রয়াসের কল আসে। কিছু সময়ের ব্যবধানে আবারও আসলো। ফোনটা রিসিভ করে জানালো যে চিন্তার কোনো কারণ নেই। তাহমিনার খবর শোনার পর যখন প্রয়াস জিজ্ঞেস করলো যে হাসপাতালে কি করে নিয়ে এলো প্রেরণা তখন জানালো যে তিশান সহ ওর বাকি বন্ধুরা সাহায্য করেছে। তখন একটু অবাকই হলো, তিশান সাহায্য করেছে, এ বিষয়টা বেশ ভাবালো প্রয়াসকে। প্রেরণাকে বলল তিশানকে ফোনটা দিতে, ওর সাথে কথা বলবে। প্রেরণা তিশানের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল যে প্রয়াস ওর সাথে কথা বলতে চায়। তিশান কোনো প্রশ্ন করল না। ফোনটা হাতে নিয়ে কানে ধরতেই অপর পাশ থেকে প্রয়াস কৃতজ্ঞতাপূর্ণ কণ্ঠে বলল, থ্যাঙ্কস, আমি সত্যি ভাবিনি যে তুই আমার সাহায্য করবি। যদি কখনো সুযোগ হয় তোর এই ঋণ শোধ করার, তাহলে আমি নিশ্চয়ই করব। ঋণ শোধ করবি? তা বেশ, বিদেশ থেকে সে 10-15 কোটি টাকা দেশ আমাকে। তোরা বড়লোক মানুষ, তোদের কাছে ঋণ বলতেই তো শুধু টাকা দেওয়া নেওয়া, তাই না? সাহায্য করেছি, তার জন্য টাকা দিবি, ভালোবাসলে তার জন্য টাকা দিবি, বন্ধুত্বের জন্য টাকা দিবি, ভালো মন্দ কিছুর জন্য শুধু তোরা টাকাই দিতে পারিস। তুই কি ভাবিস সবাই তোর মতন স্বার্থপর, টাকা ছাড়া আর কিছু বোঝে না? তুই আমার ঋণ শোধ করবি সে আশায় আমি তোর সাহায্য করেছি। প্রয়াস কালো, ও তো স্বাভাবিকভাবে এই কথাটা বলেছিল। এত রিয়াক্ট করছিস কেন? আমি স্বাভাবিকভাবে কথাটা বলেছি।
কেন রিয়েক্ট করার অধিকার নেই? তো টাকা আছে জন্য শুধু তুই একাই রিয়েক্ট করতে পারিস? আমার নেই জন্য আমি করতে পারি না? বউ প্রেগনেন্ট, তুই বিদেশ কি করিস? তোর বউ বাচ্চার প্রতি কোনো দায়িত্ব নেই? বাচ্চা জন্ম দেওয়ার দায়িত্ব একা তোর বউয়ের? এত টাকার নেশা কেন? তোর বাপের কি কম পড়েছে? তিশানের এই অগ্নিমূর্তি দেখে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। ওর রাগের কারণটা ঠিক বুঝতে পারছে না, অপরদিকে প্রয়াসও বুঝতে পারছে না তিশান হঠাৎ এত রেগে যাওয়ার কারণ। অযথা রাগ দেখাচ্ছিস কেন আমার ওপরে? রাগ দেখানোর অধিকার আমার নেই, ছিল এক সময়। সম্পর্কটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলতো? আমি তোর সাহায্য করছি, তার বদলে তুই আমায় বলছিস যে ঋণ পরিশোধ করবি। তুই আমায় ধন্যবাদ দিচ্ছিস। তুই এতটা বদলে গেলি কি করে বলতো? টাকা সব বদলে দিল। তুই আশা করিসনি যে আমি তোর সাহায্য করতে পারি? কেন রে? আমাদের মাঝে কি হয়েছে? মারামারি মারামারি কাটাকাটি কিছু হয়েছে আমাদের মাঝে? তাহলে কেন আশা করতে নেই সেই সম্পর্ক নেই আমাদের মাঝে যে আমি তোর থেকে আশা করতে পারি? শেষ করলি কেন? আমি বলেছিলাম, কি হলো বল? আমি করতে বলেছিলাম শেষ? তোর পাখা গজিয়েছিল, তাই তুই উঠতে চেয়েছিলি, সেজন্য আমাকে ভুলে গিয়ে সব শেষ করে দিলি। মানুষ থেকে জানোয়ার হয়ে গেলি। ভুলেও আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করতে চাইবি না, কোনোদিন আর আমার সাথে কথা বলতে চাইবি না। আমি মানুষদের সাথে কথা বলি, জানোয়ারদের সাথে না। কথাটা বলে তিশান কান থেকে ফোনটা নামিয়ে প্রেরণার হাতে ফোনটা দিয়ে গটগট পায়ে হেঁটে সেখান থেকে বেরিয়ে গেল। সবাই হাঁ করে তিশানের যাওয়ার পথে তাকিয়ে রইল। এই বন্ধুত্বটা শেষ হওয়াতে তিশানের মনের মাঝে ঠিক কতটা কষ্ট লুকিয়ে রেখেছিল সেটার সামান্যতম বহিঃপ্রকাশ যেন আজ ঘটল। এই সম্পর্কে ধন্যবাদ শব্দটা তিশান সহ্য করতে পারল না। তিশান সাহায্য করতে পারে, প্রয়াসের এই দ্বিধাদ্বন্দ্বটা সহ্য করতে পারল না। অবশেষে বন্ধুত্বের সমাপ্তিটাই যেন তিশান মেনে নিতে পারে না। আজ প্রায় এক সপ্তাহ হতে চলল প্রভা বাড়ি থেকে বের হয়নি। প্রতিদিনই নির্ভীক বাড়িতেই ওর সাথে দেখা করতে এসেছে। বাকিরা অবশ্য প্রতিদিন আসতে পারেনি, তবে এক সপ্তাহের মাঝে কমপক্ষে 5 দিনই দেখা হয়ে গেছে। প্রভা যেন বাড়িতে বসে বসে বিরক্ত না হয়ে যায়, সেজন্য তারা সামান্য কিছু সময়ের জন্য হলেও প্রভাকে একটু হাসাতে এসেছিল। এখন প্রভা পুরোপুরি সুস্থ, তাই আজ সবাইকে ওদের বাড়িতে দাওয়াত দিয়েছে। অনাথ আশ্রম থেকে রোমানা বেগমেরও আজ প্রভাকে দেখতে আসার কথা আছে। এই কদিন নির্ভীক সহ বাকিরা সবাই যেভাবে ওদের পাশে থেকেছে সেটা সত্যিই কল্পনাতীত। প্রভাতের বিপদে ওদের পাশে দাঁড়ানোর মতো মানুষ আছে সেটা সত্যি প্রভাতের জানা ছিল না। অবশ্য এর আগে এত মানুষ ছিল না। এই তো কটা দিন হলেও এদেরকে পেয়েছে। সবার দুপুরে আসার কথা থাকলেও নির্ভীক সকাল সকালেই চলে এসেছিল। এতগুলো মানুষকে দাওয়াত দিয়েছে, খাবার দাবারের আয়োজনও তো বেশ অনেকই করতে হবে। দুটো মেয়ে একা একা বাজার করবে কি করে? তার মধ্যে প্রভাও অসুস্থ, সমীরও একটা অসুস্থতা আছে, সেজন্যই নির্ভীক সকাল সকাল চলে এসেছে। দুপুরের দিকে একে একে বাকি সবাই এলো। প্রভা উৎসবের সাথে উষাকেও আনতে বলেছিল, প্রেরণাকেও আলাদাভাবে আসতে বলেছিল। উৎসব আসার সময় নির্ভয়কে নিয়ে এসেছে, তিশান আলাদাভাবে একাই এসেছে। প্রভা বকুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে বকুলের কোনো খোঁজ পাচ্ছে না। ফোনটা বন্ধ, কলেজেও একদিনও আসেনি। কত ভালো একটা সম্পর্ক আজ শেষ হতে চলেছে। প্রভার খুব খারাপ লাগে, মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয়। ভাবে সে বকুলকে অপমান করেনি তো সেদিন, কিন্তু ওর মনে তো বকুলের জন্য কোনো জায়গা নেই। যাকে ভালোবাসতে পারবে না তাকে মিথ্যে আশ্বাস দিয়ে তো কোনো লাভ নেই। সবার শেষে প্রেরণা এলো। প্রভা আর সমীর আজ ভীষণ আনন্দ হচ্ছে। ওদের বাড়িতে কখনো কোনো মেহমান আসে না, কখনো কাউকে দাওয়াত দিতে পারেনি, আর না তারা কখনো দাওয়াত পায়। সেখানে আজ তাদের বাড়িতে কত মানুষ, সবাই খুব কাছের, সবাই ওদের ভালো বন্ধু, শুভাকাঙ্ক্ষী। সবাই আসার পর থেকে নির্ভীকের দেখা পাচ্ছে না। সকাল থেকে প্রভাদের সাথে থাকলেও ওরা আসার একটু আগেই নির্ভীক বেরিয়েছে কি যেন একটা দরকারি কাজে, এখনও ফিরেনি। এদিকে উৎসব খুব করে প্রভার সাথে কথা বলার জন্য চেষ্টা করছে, কিন্তু সময় করে উঠতে পারছে না। প্রভাতেও রান্নাঘরে রান্না করতে ব্যস্ত, সেখানে অবশ্য বাকি মেয়েরা আছে, কিন্তু ওদের মাঝে উৎসব ঢুকতে পারছে না। নির্ভয় তো বিছানায় চুপচাপ বসে আছে। বেশি নড়াচড়া করলে তার পা বড্ড ব্যথা করে। এর মাঝে উৎসব বেশ কয়েকবার রান্নাঘরে উকি দিয়ে আবার ঘুরে এসেছে। তিশান খুব মনোযোগ দিয়ে উৎসবকে পর্যবেক্ষণ করছে।
তার আবার আশেপাশের সব কিছুর উপর গভীর লক্ষ্য রাখতে ভীষণ ভালো লাগে। এক পর্যায়ে উৎসব বিরক্ত হয়ে তিশানের পাশে এসে বসলো, বিরক্তিভরা কণ্ঠে বলল, এই মাস্টার নিয়ে আর কাজ পাইনি। একদিনে এত মানুষকে দাওয়াত দিতে কে বলেছিল? আরে ভাই, শুধু আমরা কজন আসতাম তাতে কি হতো না? তিশান ভ্রুকুসকে বলল, তোমার তুমি এত আগে ফাটছে নিজের কেন দিকে ভাইয়া? তাকাও তো। ব্যাকুলতা প্রিয়কে একটু দেখে তো কমাও। মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেছে, মনের মধ্যে তো পপকর্ন ফুটছে। আর আমায় বলছে ব্যাকুলতা কমাতে।